হিমশীতল একটা ঘরে বসে আছেন মঈনুদ্দিন। রুমটাতে আরো কয়েকজন লোক আছে। তাদের মধ্যে মঈনুদ্দিনের একই কাজ কিনা বুঝতে পারছে না সে। তবে ঠান্ডাটা যে মঈনুদ্দিনেরই বেশি লাগছে তা বুঝতে পারছে। একটু পর একজন লোক এসে মঈনুদ্দিনকে ডেকে ভেতরে একটা রুমে নিয়ে গেল। রুমটা আকরাম সাহেবের রিয়েল এস্টেটের ব্যবসা। রুমে ঢুকতেই আকরাম সাহেব মঈনুদ্দিনকে বসতে বললেন। তারপর কিছু দলিল এগিয়ে দিয়ে বললেন, এগুলো পড়ে সাইন করে দিন। মঈনুদ্দিন দলিলগুলো হাতে নিয়ে কিছু পড়ল না। একের পর এক সাইন করা শুরু করলো। সাইন করতেই আবার আকরাম সাহেবের দিকে এগিয়ে দিল দলিলগুলো। আকরাম সাহেব গভীর মুখে দলিলগুলো দেখে ড্রয়ার থেকে একটা চেক বের করে দিয়ে বললেন, পুরো পেমেন্টটা করে দিলাম। মঈনুদ্দিন চেকটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ঠান্ডায় তার শরীর কাঁপন ধরেছে। বাইরে তখন প্রচুর গরম পড়েছে। রাস্তায় বেরিয়েই মঈনুদ্দিন হাঁটতে শুরু করলো। বুকের ভেতরটা কেমন জানি খুব চিনচিন করছে। কিছু হারানোর হাহাকার বুকের ভেতর যেন তোলপাড় করে চলেছে। মঈনুদ্দিন নিজেকে স্বাভাবিক রেখে চেকটা হাতে নিয়ে ব্যাংকের দিকে হাঁটা শুরু করলো। মঈনুদ্দিন গত 20 বছর যাবৎ খুব ছোট একটা ফার্মে হিসাবরক্ষক হিসাবে কাজ করেন। ইদানিং কোম্পানিটা আর তেমন ব্যবসা করতে পারছে না। পুরাতন কর্মচারী বলেই মালিক পক্ষ মঈনুদ্দিনকে রেখে দিয়েছে। সামান্য ইন্টারমিডিয়েট পাস মঈনুদ্দিন অন্য একটা ভালো চাকরি পাবে বলে আশা করা যায় না। চাকুরির 4 বছর পরেই বিয়ে করে মঈনুদ্দিন। মঈনুদ্দিনের 2 মেয়ে। বড় মেয়ে নিপা এবার এসএসসি দেবে। ছোট মেয়ে রুবা ক্লাস 3-তে পড়ে। মেয়েগুলো জন্ম থেকেই অভাব অনটনে ভেতর থেকে বড় হয়েছে। তারপরও দুজনেই পড়ালেখা খুব ভালো করেছে। মঈনুদ্দিনের বড় মেয়েটা খুব চাপা আর শান্ত স্বভাবের, কিন্তু এই মেয়েটার আত্মসম্মান বোধটা একটু বেশি। এত অভাব অনটনের মধ্যেও মঈনুদ্দিন কখনো এই মেয়ের কাছ থেকে অভাব অভিযোগ বা আবদার শুনেনি। মঈনুদ্দিনকে ভীষণ ভালোবাসে বড় মেয়ে। মেট্রিকে মেয়েটা খুব ভালো রেজাল্ট করলো। অথচ মঈনুদ্দিন জানে এই মেয়েটার জন্য ভালো একটা টিচার সে দিতে পারেনি। একটা ঘটনা মনে পড়ে, এখনো মঈনুদ্দিনের চোখে পানি চলে আসে। নিপার তখন এসএসসি পরীক্ষার আর কিছুদিন বাকি। মঈনুদ্দিন অফিস থেকে ফিরে এসে জানতে পারে নিপা আজ স্কুলে যায়নি। এমনিতেই মঈনুদ্দিন মেয়েদের পড়ালেখার প্রতি তেমন কিছু বলে না, কিন্তু ওই দিন হয়তো মেজাজটা একটু খারাপ ছিল। তাই স্কুলে না যাওয়ার কারণে ভীষণ বকলেন মেয়েটাকে। রাতে আসল ঘটনা শুনেন তার স্ত্রীর কাছে থেকে। নিপা স্কুলে যাবার একটাই জামা, আর ওটা ভেজা ছিল বলে যেতে পারেনি। বাবা কষ্ট পাবে বলে এত বকাবকির পরও মেয়েটা তার ভেজা জামার কথা বলেনি, কোনো অভিযোগ করেনি। ঘটনা শোনার পর মঈনুদ্দিন ঠিক বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছেন। অথচ ছোট মেয়ে রুবা ঠিক তার উল্টে, কোনো কিছু হলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মঈনুদ্দিন জানে তার এই মেয়েটা খাবারের প্রতি একটু দুর্বল। খাবার দাবারের এদিক ওদিক না হলেই তার কোনো আওয়াজ শোনা যাবে না। কিন্তু মঈনুদ্দিন যে তাও ঠিকমতো দিতে পারে না। না দিতে পারাটাও মাঝে মধ্যে কঠিনভাবে উপলব্ধি করতে পারে মঈনুদ্দিন। রুবার মিষ্টি ভীষণ প্রিয়। বড় মেয়ে নিপার এসএসসি রেজাল্ট বের হওয়ার পর অনেক টানাটানির মধ্যেও মঈনুদ্দিন খুব খুশি হয়ে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে এসেছিল। বাসায় মিষ্টির প্যাকেটটা নিয়ে যেতেই ছোট মেয়ে রুবা ওটা দখলে নিয়ে গেল এবং নিজের হাতে সবাইকে একটা একটা করে মিষ্টি দিয়ে বাকিগুলো 3 দিন পর্যন্ত সেই খেলো। ছোট বোনটাকে ভীষণ ভালোবাসে নিপা। মঈনুদ্দিন বুঝতে পারে নিপা ভালো রেজাল্টের যত খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে তার ছোট বোনটার জন্য মিষ্টি নেওয়াতে। মঈনুদ্দিন চেকটা ব্যাংকে জমা দিয়ে বের হয়ে নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে বাসায় যাওয়ার জন্য বাসে উঠল। মঈনুদ্দিনের চাকুরি শুরু গ্রামের বাড়ি জমি জামা বিক্রি করে টঙ্গীতে 1 খণ্ড জমি কিনেছিল। বিয়ের পর ধার দেন না করে ওই জমিতে 3 সেট একটা বাড়ি করে থাকা শুরু করে মঈনুদ্দিন। জমির চাহিদার কারণে এত বছর পর সে মঈনুদ্দিনের এক জমির দাম হয়েছে দ্বিগুণ। দ্বিগুণ বললে ভুল হবে, অনেক গুণ বেড়ে গেছে। আর জমির অবস্থানটা ভালো হওয়াতে মঈনুদ্দিনের জমিটি এলাকার কিছু বড় লোকের নজরে আসে। মঈনুদ্দিনের পাশের জমিটা কিনেছে আকরাম সাহেব। বেশ কিছুদিন যাবৎ মঈনুদ্দিনের জমিটাও তিনি কিনতে চাইছেন, কিন্তু মঈনুদ্দিন স্বপ্নের এই জমিটুকু ছাড়তেও নারাজ ছিল। জমি বিক্রি করছে না বলে আকরাম সাহেবের বেশ কিছু সাঙ্গপাঙ্গ মঈনুদ্দিনকে শাসিয়ে গেছে। শুনেছে নিপাকে রাস্তায় দেখলেও নাকি বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। একদিকে সংসারের এমন টানাটানি, অন্যদিকে আকরাম সাহেবের হুমকি ধামকি। নিজেকে খুব অসহায় মনে হলো মঈনুদ্দিনের। তাই অনেক ভাবনা চিন্তা করে মঈনুদ্দিন তার স্বপ্নের জমিটুকু বিক্রি করতেও রাজি হয়। যদিও আকরাম সাহেব ভালো দাম দেবে না, তবুও সে তার কাছেই জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। কারণ এতে মেয়েদের নিরাপত্তাটুকু রক্ষা হবে। তাছাড়া জমি বিক্রির টাকাগুলোও কোনো বৈধ ব্যবসা খাতে শরীয়তসম্মত উপায়ে বিনিয়োগ করলে তাতে মাসিক যে আয় হবে তা দিয়েই তার সংসার সুন্দর করে চলে যাবে। বাস টঙ্গীর দিকে এগিয়ে যাচ্ছে।
জানালার পাশে বসেই মঈনুদ্দিন এসব ভাবছে। বুকের ভেতরটা চিনচিন ব্যথা এখনো আছে। বাইরের দিকে তাকিয়ে আছে মঈনুদ্দিন। এয়ারপোর্ট রোডে রাস্তার পাশে চাপা ফুলের একটা গাছ দেখলো। গাছটা দেখে স্ত্রী হাসিনা বেগম সাহেবের কথা মনে পড়ল। মঈনুদ্দিনের এখনো মনে আছে, টিন শেডের বাড়িটাতে ওঠার পর হাসিনা খুব যত্ন করে বাড়ির সামনে একটা চাপা ফুলের গাছ লাগিয়েছিল। গাছটা এখনো বেঁচে আছে। পূর্ণিমার সময় মঈনুদ্দিনের স্ত্রীকে নিয়ে এই গাছটা নিচে এসে বসে থাকতো। কথাগুলো ভাবতে ভাবতে মঈনুদ্দিনের চোখে পানি আসে। নিজেকে খুব অসহায় আর দুর্বল মনে হলো। হাসিনা বেগম এত বছর ধরে সংসার করছে, অথচ আজ পর্যন্ত এমন কিছু আবদার করেনি যা নিয়ে মঈনুদ্দিনকে ভাবতে হয়েছে। মাঝে মধ্যে স্ত্রী আর মেয়েদের প্রতি তার খুব রাগ হয়। কেন তারা এত কষ্টের পরেও সবকিছু মেনে নেয়? কেন তারা এত ভালোবাসা দিয়ে তাকে অসহায় করে ফেলে? মঈনুদ্দিনের খুব কান্না পাচ্ছে। এদিকে বৃষ্টি শুরু হয়েছে। মঈনুদ্দিন বাহিরে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ছোট মেয়েটার কথা খুব মনে পড়ছে। মেয়েটার জন্য আজ 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে যেতে হবে। 1 প্যাকেটটা আজ সবার জন্য বিরিয়ানি নিয়ে যাবে মঈনুদ্দিন। বাস খুব দ্রুত এগিয়ে যাচ্ছে টঙ্গীর দিকে। এয়ারপোর্টের কাছাকাছি যেতেই বিকট একটা শব্দ শুনল মঈনুদ্দিন। এরপর আর কিছু মনে নেই। হাসপাতালের বেডে যখন জ্ঞান ফিরল তখন তার সারা শরীরে ব্যান্ডেজ। চোখটা মেলেই তার বড় মেয়ে নিপাকে দেখল। তার 2 চোখে পানি। ছোট মেয়ে রুবা আর তার স্ত্রী হাসিনা বেগম একটু দূরেই দাঁড়িয়ে আছে। মঈনুদ্দিনকে চোখ খুলতে দেখে তারাও কাছে এগিয়ে এলো। মঈনুদ্দিন বুঝতে পারে তার শরীরের অবস্থা ভালো না। কিছু একটা বলতে চাইল মঈনুদ্দিন, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ইশারায় মেয়ে দুটাকে কাছে ডেকে বসতে বলল। মঈনুদ্দিন নিজেকে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তার শরীরটা এত বেশি আহত যে তার চেষ্টা বারবার ভেস্তে যাচ্ছে। মঈনুদ্দিন ভাবে তাকে জেগে উঠতেই হবে, কারণ একদিকে সে ক্ষুধার্ত, অন্য একদিকে ভূমিধসুর কাছে তার স্বপ্নের জমিটি হারিয়েছে, আর অন্যদিকে প্রতিনিয়ত মানুষের জীবন দিয়ে ক্ষুধা নিবারণকারী ক্ষুধার্ত কিছু যানবাহনের কাছে আজ তার জীবন বিপন্ন। তাছাড়া এলাকার ক্ষুধার্ত কিছু বখাটে আর সন্ত্রাসীদের কাছে তার সন্তানেরাও আজ জিম্মি। সে আরও ভাবে তার স্ত্রী সন্তানেরা হয়তো জমি বিক্রির এই টাকা দিয়ে সংসার আর পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে ঠিকই, কিন্তু সমাজের দৃষ্টি সন্ত্রাসীদের ক্ষুধার কাছ থেকে কিভাবে নিজেদের রক্ষা করবে? মঈনুদ্দিন জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। আজকের বৃষ্টি অনেক স্বচ্ছ মনে হলো তার। মঈনুদ্দিন জানে না তার স্ত্রী আর সন্তানেরা কতটা সচ্ছলতা নিয়ে এগিয়ে যেতে পারবে। মঈনুদ্দিনের 2 চোখ বেয়ে পানি পড়ছে। স্বপ্নের এমন নির্মম সমাধি দেখে নিজেকে খুব অসহায় লাগে মঈনুদ্দিনের। বন্ধুরা, দুর্বলের উপর সবলের অত্যাচার নতুন কিছু নয়। যুগ যুগ ধরে চলে এসেছে অত্যাচারের এই ধারাবাহিকতা। তবে আকরাম সাহেবদের মতো লোভী ভূমিদস্যু আর অত্যাচারী লোকেদের মনে রাখা উচিত, শক্তির দাপট কিন্তু চিরকাল থাকে না। তদুপরি হাসরের ময়দানে মহান বিচারক আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে প্রত্যেক শক্তিমানকে কিন্তু জবাবদিহি করতে হবে। তাই সময় থাকতে সবাই হুঁশিয়ার হওয়া দরকার। আল্লাহ তাআলা সকল জুলুমকারীদের তৌফিক দান করুক ভালো হওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে। আর আপনারা যদি আমাকে কোনো গল্প লিখে পাঠাতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।